হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উই ফিজিক্স। আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস 11-এর গ্র্যাভিটেশনের লেকচার 4। তো যারা এখনও লেকচার 1, 2, 3 দেখোনি, তোমরা অবশ্যই লেকচার 1, 2, 3 দেখে তারপরে লেকচার 4 দেখবে। তো আজকের লেকচারে আমরা কি করব? আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এবং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কী কী ভ্যারিয়েশন, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ড করে, মানে যেই ফ্যাক্টরগুলো চেঞ্জ হলে কোথাও না কোথাও অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হবে। ওকে, তো এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব, যেটা আমাদের রুল, আমরা লেকচার 3 এর রিক্যাপ নেব এবং আমি লেকচার 3তে একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা আমি প্রথমে সলভ করব, দেন আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি শুরু করে দেবো। ওকে, তো যাদের এখন আমি আবার বলছি, যারা এখনও লেকচার 1, 2, 3 দেখোনি তারা অবশ্যই লেকচার 1, 2, 3 দেখে নেবে। ওখানে আমি খুব ভালো করে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন আমি পড়িয়েছি, তার ভেক্টর ফর্ম আমি পড়িয়েছি, আর কি পড়িয়েছি, সুপারপজিশন প্রিন্সিপাল করিয়েছি এবং নিউমেরিক্যাল করিয়েছি। ওকে, তো আর কথা না বাড়ি আজকের লেকচার শুরু করা যাক। তো প্রথমে আমি কি বলবো যে আমরা আগের লেকচারে আমরা কি পড়েছিলাম তার একটা রিক্যাপ আমরা নিয়ে নেব। আগের লেকচারে বেসিক্যালি আমি নিউমেরিক্যালস করিয়েছিলাম, তাই না, নিউটন ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের উপরে, এবং আমি সুপারপজিশন প্রিন্সিপাল করিয়েছিলাম এবং তার উপরে একটা নিউমেরিক্যাল করিয়েছিলাম। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ফার্স্টে আমি রিক্যাপ নেব এবং একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা আমি সলভ করাবো, দেন আমরা আমাদের নেক্সট টপিক সেটা আমরা ধীরে ধীরে মুভ করব। ওকে, তো সুপারপজিশন প্রিন্সিপাল কি বলেছিলাম, ধরো আমার কাছে 4টে মাস আছে। দেখো 4টে মাসই থাকবে তার কোনো মিনিং নেই, 6টা 7টা এন নাম্বার অফ মাস থাকে। দেখো আমি এখানে লিখেছি এন নাম্বার অফ মাস থাকতে পারে, ঠিক আছে, বাট আমি ধরে নিচ্ছি যে আমার কাছে 4টে মাস আছে। ওকে, তো দেখো আমার একদম সেন্টারে একটা মাস রাখা রয়েছে M1, এদিকে একটা মাস আছে M2, এদিকে একটা মাস আছে M3, এখানে একটা মাস আছে M4। এবারে এটা কি এদের হচ্ছে লাইন জয়েনিং। ওকে, এবার একটা জিনিস দেখো, M3 মাসটা কি করছে, M1কে নিজের দিকে টানছে, সেই ফোর্সটাকে আমি ধরে নিলাম F(1) ডিউ টু 3। দেন কি বলছে, এই যে সেকেন্ড মাসটা, এটা 1 নম্বর মাসকে নিজের দিকে টানছে, ওকে, বাই সাম ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই ফোর্সটাকে আমি ধরছি F(1) ডিউ টু 2। ওকে, আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে দাদা F(1)3, F(1)2, F(1)4 কি জিনিস, এটার মানে হলো যে ফোর্স অন মাস 1 ডিউ টু M3, তার মানে 1 নম্বর মাসের ওপরে 3 নম্বর ফোর্সের দ্বারা প্রযুক্ত ফোর্স। ওকে, বা যেটাকে আমরা বাংলায় বল বলি, যাই হোক। তো এবারে আমি যদি এই টোটাল যত ফোর্স এখানে এক্সার্ট হচ্ছে একটা পার্টিকেলের উপরে ডিউ টু আদার পার্টিকেলস, তার যদি আমি অ্যাডিশন বা নেট বের করতে চাই, তাহলে আমি সেই নেটটা কি করে বের করব, না আমি M1 পার্টিকেলের উপরে নেট কতটা ফোর্স এক্সার্ট করছে তার যদি ম্যাগনিটিউড বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ইন্ডিভিজুয়াল যে ফোর্সগুলো অ্যাপ্লাইড হচ্ছে বাই দিস পার্টিকেলস তার আমাকে কি করতে হবে, ভেক্টর সাম করতে হবে। ওকে, তাহলে আমি কি বলছি যে F(1) নেট ফোর্স যেটা, সেটা ইকুয়াল টু F(1)2 ভেক্টর প্লাস F(1)3 ভেক্টর প্লাস F(1)4 ভেক্টর প্লাস ডট 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 F(1)n ভেক্টর। ভেক্টর অ্যাডিশন মানে আমরা কি শিখেছিলাম, যে ধরো দুটি ভেক্টর A অ্যান্ড B ভেক্টর যদি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকে, তাহলে এদের মধ্যেকার যে রেজাল্টেন্ট ভেক্টর, সেই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউডের ফর্মুলা আমরা কি বলেছিলাম, ম্যাগনিটিউড অফ A ভেক্টর তার স্কোয়ার প্লাস ম্যাগনিটিউড অফ B ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু ম্যাগনিটিউড অফ A ভেক্টর ম্যাগনিটিউড অফ B ভেক্টর ইন্টু কস অফ থিটা। ওকে, তো তোমরা এটা মোটামুটি ভেক্টর চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়েছো। আচ্ছা, এবারে তাহলে এটা আমরা আগের লেকচার আমরা করেছিলাম, এবারে এই হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম তোমাদের। তো যারা আনসার করেছো তারা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, বাকি আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি আমার মতো করে। আচ্ছা, এখানে দেখো কি করেছে, এখানে কি কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে তোমার কাছে 3টে মাস আছে, তোমার কাছে 3টে মাস আছে এবং 3টে মাসেরই যেটা মানে ভর বা মাস যেটাকে আমরা বলছি সেটা কি 1 কেজি করে। ওকে, এবারে তুমি 3টে মাসকে, একটা মাসকে তুমি 0,0 কোঅর্ডিনেটে রেখেছো, একটা মাসের পজিশন হচ্ছে 0,0.2 এবং একটা মাসের পজিশন হচ্ছে 0.2,0। তোমাকে কি বের করতে হবে, ফোর্স অন দ্য মাস অফ P, তার মানে P পজিশন মানে অরিজিনে যে মাসটা রাখা রয়েছে তার উপরে কতটা ফোর্স এক্সার্ট হচ্ছে ডিউ টু MA অ্যান্ড MB। MA মানে A পজিশন, আমি এই পোর্শনটাকে আমি এই পয়েন্টটাকে A ধরে নিয়েছি, এই পয়েন্টটাকে আমি B ধরে নিয়েছি, তাহলে A পয়েন্টে যে মাস রয়েছে তাকে আমি বলছি MA, B পয়েন্টে যে মাস আছে তাকে আমি বলছি MB। ওকে,
তো আমাকে কি বের করতে হবে, এম এ এবং এম বি এই দুটো মাসের জন্য এই এম পি এর ওপরে যতটা ফোর্স এক্সার্ট করছে তার আমাকে কি বের করতে হবে, নেট করতে হবে। এবং আমরা কোন ফর্মুলা বা কোন প্রিন্সিপাল আমরা কাজে লাগাবো না, সুপারপজিশন প্রিন্সিপাল। তার মানে দেখো এই যে এম বি যেটা আসলে এম পি নিজে, তাহলে এম পিকে নিজের দিকে কি করছে, দেখো ভালো করে বোঝো, এম পিকে নিজের দিকে কি করছে, অ্যাট্রাক্ট করছে। তাহলে আমি ধরে নিচ্ছি ফোর্সটা হলো এফ অন পি ডিউ টু বি। একইভাবে দেখো এই এ পজিশনের যে মাসটা, যেটাকে আমি এম এ বলছি, সেই এম এ মাসটা কিন্তু এমপিকে নিজের দিকে টানছে। আমি ফোর্স ধরে নিচ্ছি এফ অন পি ডিউ টু এ। এবারে আমাকে কি করতে হবে, আমাকে এই দুটি ভেক্টরের ভেক্টর সাম করতে হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে ভেক্টর সাম করার আগে কি করতে হবে, দেখো ভেক্টর সাম করার আগে কি করতে হবে, আমাকে দুটি ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে হবে না। ম্যাগনিটিউড না বের করলে আমি তো ফর্মুলায় পুট করতে পারবো না। তাহলে আমাকে এফ অন পি ডিউ টু বি এবং এফ অন পি ডিউ টু এ এই দুটি ফোর্সের আমাকে কি করতে হবে, ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে ম্যাগনিটিউড ক্যালকুলেট করি চলো। তাহলে আমার কাছে গিভেন কি রয়েছে, গিভেন রয়েছে যে এম এ ইকুয়াল টু 1 কেজি, এম বি ইকুয়াল টু 1 কেজি, এম পি ইকুয়াল টু 1 কেজি। ওকে, এবং প্রত্যেকটা মাসের মধ্যেকার ডিস্টেন্স কত, 0.2 করে। ওকে, এই ডিস্টেন্সটা কত, 0.2। একইভাবে এই ডিস্টেন্সটা কত, 0.2। আচ্ছা, আমার মাইক চলছে? ইয়েস, মাইক চলছে। তাহলে আমরা কি করব, আমরা এফ পিবি এই ফোর্সটার আমরা ম্যাগনিটিউডটা বের করে নেব। এফ পিবি আমরা ম্যাগনিটিউডটা আমরা কি করব, ক্যালকুলেট করে নেব। আচ্ছা, এই ফোর্সের ম্যাগনিটিউড কি পাবো, ল অফ ইউনিভার্সাল, তাই না, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন থেকে কি পাবো, জি ইন্টু এম পি এম বি বাই আর স্কোয়ার। আচ্ছা, এম পি আমরা দেখলাম 1 কেজি, তাহলে জি ইন্টু 1 বাই আর কত, 0.2, তাহলে 0.2। তাহলে এখান থেকে আমরা দেখলাম 0.2 তার স্কোয়ার, তার মানে জি বাই 0.2 তার স্কোয়ার, তাই তো? আচ্ছা, একইভাবে দেখো মাস যেহেতু সেম, একইভাবে ডিস্টেন্সটাও সেম, তার মানে এফ পিবির আমরা যে ম্যাগনিটিউড পেলাম জি বাই 0.2, সরি, একইভাবে আমরা কিন্তু এফ পি এর ম্যাগনিটিউড আমরা সেম পাবো। তাহলে এটাই হচ্ছে এফ পি ডিউ টু এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু দুটি ভেক্টরের ম্যাগনিটিউড আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে যে পি মাসের ওপরে কতটা ফোর্স এক্সার্ট করছে, মানে টোটাল ফোর্স, সেটা আমরা কি করব, ইন্ডিভিজুয়াল ফোর্সের আমরা ভেক্টর সাম করব। ভেক্টর সামের ফর্মুলা আমরা কি দেখলাম, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা ম্যাগনিটিউড পেয়ে গেছি। আচ্ছা, এবারে থিটা কি, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টর কতটা অ্যাঙ্গেল ইনক্লাইন, মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই থিটাটাই হচ্ছে এখানে আমরা বসিয়েছি কস থিটা। আচ্ছা আচ্ছা, এর যদি ডেরিভেশন তোমাদের মনে হয় যে দাদা ভুলে গেছি, একবার করিয়ে দিলে ভালো হয়, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি ডেরিভেশনও কিন্তু করিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা রেজাল্টেন্টের ভ্যালুটা এবারে বের করে নিই। তাহলে এখানে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে এফ নেট, তার রেজাল্টেন্ট কি বললাম, বোঝা গেল? তাহলে রুট ওভার অফ, আচ্ছা আমাদের এফ পিবিটাকে আমি এ ভেক্টর ধরে নিচ্ছি, এফ পি এটাকে আমি বি ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড কত বেরিয়েছে, জি বাই 0.2 তার স্কোয়ার, সরি, তাহলে জি বাই 0.2 তার স্কোয়ার প্লাস, একইভাবে এটা কত এসছে, জি বাই 0.2 তার স্কোয়ার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি দুটি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, মানে এই থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রেজাল্টেন্টের ভ্যালুটা কিন্তু হয়ে যাবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কস 90-র ভ্যালু আমরা কি জানি, বলো, 2ab cos 90, আর cos 90-র ভ্যালু আমরা জানি 0, তার মানে এই টোটাল ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা কি হয়েছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভ্যালু কি আসছে, রুট ওভার অফ 2g বাই 0.2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2g তার রুট বাই 0.2। ওকে, ক্লিয়ার আর নট? তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু। আচ্ছা, এবার একটা জিনিস দেখো,
যদি তোমার মনে হয় যে দাদা আমি একটা কাজ করতে পারি কি, যে আমি এটাকে মানে 0.2টাকে আমি লেট সাপোজ আমি এফ ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে লাইক মানে আগে আমরা যে অঙ্কটা করেছিলাম সেইভাবে, যে আমরা এই যেহেতু দুটোই সিমিলার আসছে তো দুটোকেও সিমিলার আমি ধরে নিতে পারি এফ স্কোয়ার। তাহলে এফ স্কোয়ার করলে কি হবে না 2f স্কোয়ার, 2f স্কোয়ার করলে কি হবে 2 ইন্টু এফ, তাই তো। এবং এফ এর ভ্যালুটা তুমি যদি বসিয়ে দাও লাইক g/0.2 স্কোয়ার, তাহলে আলটিমেটলি তোমার আনসার সেমই আসবে। তুমি যদি এটা ক্যালকুলেট করো আর ওই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেট করো, যেটা আমি বলছি এখনই, মানে আমি বলতে চাইছি যে তুমি 0.2 তো দুটোরই ম্যাগনিটিউড যেহেতু সেম, তুমি ধরে নাও যে তুমি g/0.2টাকে তুমি এফ ধরে নিলে, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ইয়েস অর নো, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি 2f স্কোয়ার মানে √2 ইন্টু এফ। এবার এফ এর ভ্যালু বসিয়ে দাও g/0.2 স্কোয়ার। তাহলে আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমার আনসার কিন্তু সিমিলার আসবে। ওকে, আনসার কিন্তু তোমার সিমিলার আসবে। তাহলে এই ভ্যালুটা কি করবে, ক্যালকুলেট করবে, তাই তো। এই ভ্যালুটা ক্যালকুলেট করবে। কিছু কি ভুল করলাম? ভুল করেছি, তাই তো। ভুল করেছি কি ভুল করেছি বলো তো? এই টোটালটা তো স্কোয়ার হবে না, এই টোটালটা স্কোয়ার হবে, তাই তো। এই টোটালটা স্কোয়ার হবে। ওকে 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 সরি 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 তাহলে এটা কিন্তু স্কোয়ার হবে, তাই তো। তাহলে এটা তোমার স্কোয়ার আর এটা তোমার 4 হবে, তাই তো। তাহলে মাস্টার ভুল করেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলবো, √2 বাইরে আসবে, √2 ইন্টু জি, তাহলে এটা স্কোয়ার। তাহলে এবারে এটা কিন্তু ঠিকঠাক আছে। ওকে, ঠিকঠাক আছে। তাহলে আমরা ভুলটা কোথায় করেছিলাম, মানে আমি করেছিলাম, তোমরা করোনি, তোমরা তো ইন্টেলিজেন্ট। ভুলটা আমি এটাই করেছিলাম যে আমি মানে লাইক যখন ম্যাগনিটিউডটা বসিয়েছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি মুখে বলেছি ঠিক, লিখেছি ভুল। তাহলে g/0.2 স্কোয়ার তার টোটাল হোল স্কোয়ার, তাহলে এটা জি স্কোয়ার হয়েছে, এটা কি 0.2 টু দি পাওয়ার 4, একইভাবে এটা। তাহলে জি স্কোয়ার বাই 0.2 তার 4 মানে পাওয়ার 4, তাহলে অ্যাড করলে আমরা কী পাবো 2g স্কোয়ার বাই 0.2 টু দি পাওয়ার 4। তাহলে কী বেরোলো, তাহলে √2 আর জি স্কোয়ার মানে একটা জি বেরিয়ে গেল, আর 0.2 টু দি পাওয়ার যদি 4 আছে তাহলে স্কোয়ার বেরিয়ে গেল, তাই তো। তাহলে আমাদের আনসার আসছে √2g/0.2। তাহলে এখানে তুমি কি করবে, জি এর ভ্যালুটা বসিয়ে দেবে 6.67 × 10⁻11 0.2। তাহলে এগুলো ক্যালকুলেট করে যা ভ্যালু আসবে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাহলে আমরা এফ নেটটা পেয়ে গেলাম। আচ্ছা, এফ নেটে যদি ডিরেকশন চাই, আমি আগের দিনই বলেছি দুটি ভেক্টর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে তাহলে ভেক্টরের যে রেজাল্টেন্ট সেটা অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে পাস করে। ওকে, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর মানে রেজাল্টেন্ট দুটি ভেক্টরের সাথে কিন্তু 90 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা তো আমাদের রেজাল্টেন্ট, ইয়েস অর নো, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট এফ পিবি ভেক্টরের সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, একইভাবে তোমার এফ পি এর সাথেও কিন্তু সেম অ্যাঙ্গেলই তৈরি করবে, হুইচ ইজ 45 ডিগ্রি। ওকে, তাহলে আশা করবো তোমাদের এই অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ইয়েস অর নো। যদি অঙ্ক ক্লিয়ার হয়ে যায় কমেন্ট সেকশনে জানাবে যে দাদা হ্যাঁ বুঝতে পেরেছি আমি। ওকে, তাহলে এটা ছিল আগের দিনের আমাদের ক্লাসের হোমওয়ার্ক। তো তোমরা এটা স্ক্রিনটা পজ করে তোমরা লিখে নাও। তাহলে আমি আবার বলে দিচ্ছি আমরা কি পড়েছিলাম আগের দিন। আমরা আগের দিন সুপারপজিশন প্রিন্সিপাল পড়েছিলাম। আমার কাছে একটা মাস আছে, এই মাসের ওপরে যতগুলো মাস ফোর্স এক্সার্ট করছে তার যদি আমরা নেট বের করতে চাই তাহলে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল ফোর্সের আমরা ভেক্টর সাম করে দেবো, ঠিক আছে। এবং তার উপর আমরা দুটো নিউমেরিক্যাল করেছি, আগের ক্লাসে একটা করেছিলাম এবং এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তাহলে হোমওয়ার্কটা আমি কিন্তু সলভ করে দিলাম। ওকে, তো ঠিক আছে। তাহলে আজকে আমাদের যেটা মেন কারুকার্য আজকে আমাদের ক্লাসের যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই তো। তাহলে আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে তোমরা খাতায় হেডিং করো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবং যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো এবং ভিডিও দেখছো তারা কি লিখবে, তারা কিন্তু আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো বা আইসিএসসিতে পড়ো, সায়েন্সে বাংলা ইংলিশ বলে কিছু নেই, সবই কাইন্ড অফ ইংলিশই চলে। তো যারা বাংলা বোর্ডে বলছো তাদের জন্য একটা মানে জেনুইন সাজেশন রয়েছে যে তোমাদের অনেক সময় মনে হতে পারে যে দাদা ইংলিশে পড়াচ্ছ একটুখানি আনকমফোর্টেবল ফিল হচ্ছে, বাট আমি একটা কথা বলি, দেখো আমি এক্সপ্লেন তো তোমাকে বাংলাতেই করছি, তাই না। বাট হ্যাঁ আমি এখানে টার্মিনাল, এবার দেখো এখানে এফটাকে তো আমি বাংলায় কী বা লিখবো, আর ফোর্স অন m1 ডিউ টু m3 এটা তো একটা বাচ্চাও বুঝতে পারবে, তাই না। হ্যাঁ যখন ডেফিনেশনের ব্যাপার আসবে, আর ডেফিনেশন আমি খুব একটা লেখাই না, যদি লেখাই কোনো দিন তখন আমি তোমাকে বাংলাতে আমি মুখে বলে দেবো, ইংলিশটা এখানে লিখিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো আমি তো আর এখানে হিস্ট্রি পড়াই না, যে হিস্ট্রি আমি
এত বড় ইংলিশ বলে দিয়েছি তুমি ট্রান্সলেট করতে পারছো না, ছোটোখাটো ইংলিশ বলি সেটা তোমরা ট্রান্সলেট করতে পারবে, তাই না? আর দেখো সায়েন্স নিয়ে যখন পড়ছো ইংলিশ টার্মিনোলজি কিন্তু জানতে হবে। যেমন গ্র্যাভিটেশনের বাংলা মানে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, বাট তুমি অভিকর্ষজ ত্বরণ জেনে রেখেছো, এখন তোমার সামনে কেউ বলছে যে না অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তুমি বলছো না আমি তো বাঙালি, আমি বাংলা জানি, আমি অভিকর্ষজ ত্বরণ বলবো। কিন্তু ইন ফিউচার যখন তুমি কলেজে উঠবে তখন ওখানে কিন্তু বাংলা থাকবে না, না তখন ওখানে সবই ইংলিশ। যদি তুমি অনার্স নাও বা তুমি যাই করো না কেন, ইঞ্জিনিয়ারিং করো, মেডিকেল করো, ওখানে কিন্তু সবই ইংলিশ। ওকে, তো তোমাদের একটা জেনুইন সাজেশন আমি এটাই দেবো যে বাংলা টার্মিনোলজিগুলো যেমন জানছো, পাশাপাশি ওই বাংলার কি মিনিং আছে ইংলিশে সেটাও কিন্তু জেনে রাখবে। যেমন অভিকর্ষজ ত্বরণ মানে কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এগুলো জানা থাকতে হবে। ওকে, তাহলে তোমরা হেডিং করো খাতায়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অথবা অভিকর্ষজ ত্বরণ। শীতকালে তো মানে বোর্ডে লিখলে কালি জমে যায় একদম। আচ্ছা, তাহলে আমরা কি হেডিং করব? আমরা হেডিং করব অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সরি, acceleration due to gravity অথবা অভিকর্ষজ ত্বরণ। ওকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অথবা অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আমি একদম বেস থেকে স্টার্ট করব। আমি লেকচার 1-এ একটা জিনিস পড়িয়েছিলাম যে যখন আর্থ এর চারিপাশে মুন রোটেট করে, তো আমরা লেকচার 1-এ মুনের অ্যাক্সেলারেশনটা বের করেছিলাম, তাই না? সামথিং 0.0027 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আই থিঙ্ক ওরকমই কিছু একটা এসেছিল আমাদের ভ্যালুটা। তো আমি একবার সলভ করাই আগে ওটা, তাই না? আমি আগে প্রথমে ওই আর্থ আর মুনের অ্যাক্সেলারেশনটাকে আমি সলভ করাবো, দেন আমি ধীরে ধীরে যেটা আমাদের ডেরিভেশন वगैरह রয়েছে সেটা আমি ধীরে ধীরে যাব। তো তোমরা একটুখানি পেশেন্স নিয়ে ক্লাসটা করবে, তাতে কি হবে মানে ওই যেটা আমরা মুখস্থ করি শুধুমাত্র ডেরিভেশন, ওই ব্যাপারটা যাবে, তাই না? গোড়া থেকে বুঝতে পারবে তোমরা। আচ্ছা দেখো, এটা আমাদের আর্থ, ওকে, আমাদের মাদার আর্থ, এবং এটা হচ্ছে আর্থের চারিপাশে একটা সার্কুলার অরবিট। আচ্ছা আমি আবার বলছি, অরবিট কিন্তু পারফেক্টলি সার্কুলার হয় না, পারফেক্টলি সার্কুলার কিন্তু হয় না, কাইন্ড অফ ইলিপ্টিক্যাল হয়, বাট স্টিল নিউটন এটাকে ধরেছিলেন ফর বেটার মানে ইজি ক্যালকুলেশন। বেটার ক্যালকুলেশন কি বলবো, ইজি ক্যালকুলেশন। আর এবং সেক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশনের যে ক্যালকুলেশনটা সেটা অনেকটা ইজি হয়ে যায় যদি আমি এটাকে মানে সার্কুলার ধরে নিই। তো আমরা যে নিউটন যেটা ধরেছিলেন, নিউটনের যে অ্যাজাম্পশন ছিলেন, আমরা সেই অ্যাজাম্পশনের উপরেই কাজ করছি। বাট আমি আবার বলছি, কোনো দিনই কিন্তু এই অরবিট কিন্তু পিওর সার্কুলার হয় না, এটা ইলিপ্টিক্যাল হয়। এবং এটা আমরা পড়বো যখন আমরা কেপলারের ল পড়বো প্ল্যানেটারি মোশনের, তখন কিন্তু আমি ডিটেলসে ওই বিষয়টা বলবো। ওকে, আচ্ছা দেখো তাহলে এটা আমাদের আর্থ, এবং এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আর্থের চারিপাশে একটা সার্কুলার অরবিট, যেখানে কিনা আমাদের চন্দ্রমামা মুন রোটেট করছে। ওকে, এটা আমাদের আর্থ, এটা আমাদের মুন। আচ্ছা, এবারে আমি এটা ফার্স্ট লেকচারেও একদম ডিটেলসে বলেছিলাম, স্টিল আমি আবার আমার মতো করে বলছি, ঠিক আছে? তো নাহলে কি হবে, অনেকে এটা মানে ইউটিউবে সার্চ করে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবার তাদের কাছে হয়তো টাইম নেই ফার্স্ট লেকচার দেখার মতো, তো তাদের জন্য। ওকে, তো দেখো এই যে মুন যখন আর্থকে রোটেট করছে না, তো আমরা জানি যে যখন কোনো পার্টিকেল, ভালো করে শুনবে, আমরা কি জানি, আমরা জানি যখন কোনো পার্টিকেল সার্কুলার ট্র্যাকে যখন রোটেট করে তখন পার্টিকেলের কাছে অ্যাক্সেলারেশন থাকে। কি একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, একটা কি থাকে, একটা থাকে তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, তাই তো? এতটা আমরা জানি। এবারে দেখো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কেন আসে, আমরা কি জানি, যখন কোনো পার্টিকেল, ভালো করে শুনবে, যখন কোনো পার্টিকেল সার্কুলার ট্র্যাকে রোটেট করে, আমরা খুব ভালো করে জানি পার্টিকেলের যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ভালো করে শুনবে, আমি আবার বলছি ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি। ধরো এটা সার্কুলার ট্র্যাক,
এবং এই সার্কুলার ট্র্যাকে একটা পার্টিকেল ঘুরছে, রোটেট করছে। ওকে, এই পার্টিকেলের কাছে একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে, আমরা খুব ভালো করে সেটা জানি। এবারে ট্যানজেনশিয়াল ভেলোসিটি যখন, তাহলে ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি আমরা জানি খুব ভালো করে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটির যেমন ম্যাগনিটিউড আছে ঠিক তেমনই কি আছে, ডিরেকশন আছে। এবারে দেখো যদি ম্যাগনিটিউড সেম থাকে, মানে পার্টিকেল এখন এখানে রয়েছে, ভেলোসিটি ডিরেকশন এই দিকে, পার্টিকেল এখন এখানে রয়েছে, ভেলোসিটি ডিরেকশন এই দিকে, পার্টিকেল এখন এখানে রয়েছে, ভেলোসিটি ডিরেকশন এই দিকে, ট্যানজেনশিয়াল বরাবর না, পার্টিকেল এখন এখানে রয়েছে, ভেলোসিটি ডিরেকশন এই দিকে। তাহলে দেখো প্রতিটা পয়েন্টে কিন্তু ভেলোসিটির যে ডিরেকশান সেটা কিন্তু চেঞ্জ হবেই, চেঞ্জ হবে, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু তার মানে এই নয় যে ডিরেকশান চেঞ্জ হচ্ছে বলে ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমি ধরে নিলাম যে এই পয়েন্টে পার্টিকেলের যে স্পিড সেটা 2 কিলোমিটার পার সেকেন্ড, ধরে নিলাম, ধরতে কি ক্ষতি, এখানে আমি বলে নিলাম 2 কিলোমিটার পার সেকেন্ড, এখানে আমি বললাম 2 কিলোমিটার পার সেকেন্ড, এখানে আমি বললাম 2 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো প্রতিটা পয়েন্টে পার্টিকেলের যে স্পিড মানে ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা কিন্তু সিমিলার আছে। ওকে, সেটা কিন্তু সিমিলার আছে, কিন্তু ভেলোসিটির ডিরেকশান কিন্তু প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, কখনো ভেলোসিটির ডিরেকশান আপওয়ার্ড, কখনো লেফটের দিকে, কখনো ডাউনওয়ার্ড, কখনো রাইটের দিকে, তাহলে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এবার আমরা কি জানি, কোনো ভেক্টর কোয়ান্টিটির যদি ম্যাগনিটিউড বা ডিরেকশন যে কোনো একটা চেঞ্জ হওয়া মানে আমরা এই ভেক্টরটাকে কি বলবো, যে ভেক্টরটা চেঞ্জ হচ্ছে। এবারে ভেলোসিটি তার মানে কি, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটির ম্যাগনিটিউড সিমিলার থাকতে মানে স্পিড কনস্ট্যান্ট হতে পারে, বাট সিন্স ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে তাহলে তার মানে কি ম্যাগনিটিউডকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি প্রতিটা পয়েন্টে, কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে ডিরেকশন যখন চেঞ্জ হচ্ছে তাহলে আলটিমেটলি ভেলোসিটি কি হচ্ছে বলো, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে, কারণ আমরা জানি ভেক্টর কোয়ান্টিটি। এবারে ভেলোসিটির যে চেঞ্জ পার ইউনিট টাইমের রেসপেক্টে আমরা কি বলি, ভেলোসিটির চেঞ্জ এই পার ইউনিট টাইম আমরা সেটাকে আমরা অ্যাক্সেলারেশন হিসেবে জানি। এবারে দেখো তাহলে ভেলোসিটি চেঞ্জ ইকুয়াল টু আমরা জানি অ্যাক্সেলারেশন, কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ডিরেকশন নিয়ে। যদি আমি ফার্স্ট লেকচারে কিন্তু এই পুরোটা আমি এক্সপ্লেন করেছিলাম, স্টিল আবার করছি আমি, তো যদি দেখো ভেলোসিটির যে ডিরেকশন সেই দিকেই যদি অ্যাক্সেলারেশনের ডিরেকশন হয় তাহলে কি হবে বলো তো, তাহলে পার্টিকেল করবে স্পিড আপ, পার্টিকেল কি করবে, পার্টিকেল করবে স্পিড আপ। ওকে, আচ্ছা যদি এরকম হয় যে পার্টিকেলের ডিরেকশন মানে ভেলোসিটির ডিরেকশন এই দিকে এবং অ্যাক্সেলারেশনের ডিরেকশন অপোজিটে, তাহলে পার্টিকেল কি করবে, পার্টিকেল স্পিড ডাউন করবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে ভেলোসিটি এবং চেঞ্জ ইন ভেলোসিটির ডিরেকশন যদি সেম থাকে তাহলে পার্টিকেল স্পিড আপ করবে, যদি অপোজিট থাকে সেটা পার্টিকেল স্পিড ডাউন করবে। তাহলে একটা জিনিস দেখো, যদি আমাদের এই কেসের ক্ষেত্রে, আমাদের এই কেসের কন্ডিশন কি, আমাদের ভেলোসিটির ম্যাগনিটিউডকে সিমিলার রাখতে হবে। ওকে, কনস্ট্যান্ট রাখছি আমি, কিন্তু যদি অ্যাক্সেলারেশনের ডিরেকশন ভেলোসিটির দিকে বা ভেলোসিটির অপোজিটে হয় তাহলে কি ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকবে? দেখো যদি ভেলোসিটির দিকে হয় অ্যাক্সেলারেশনের ডিরেকশন তাহলে তো পার্টিকেল স্পিড আপ করবে, এখানে 2 কিলোমিটার পার সেকেন্ড, এখানে 4 কিলোমিটার, এখানে 6 কিলোমিটার, এখানে 8 কিলোমিটার। তাহলে পার্টিকেলের ভেলোসিটির কী হবে, ম্যাগনিটিউড কী হবে, ধীরে ধীরে চেঞ্জ করবে। তাহলে চেঞ্জ করলে তাহলে সেটা কি আর আমাদের যে কন্ডিশন আমরা ধরছি সেটা কি আর থাকবে, সেটা কি আর ভ্যালিড থাকবে, থাকবে না তো। আচ্ছা যদি অপোজিটে হয় তাহলে 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 0.5 কিলোমিটার, 0.2 কিলোমিটার, তাহলে স্পিড ডাউন করবে, তাহলে সেটাও আমাদের কন্ডিশনকে কী করছে, ভ্যালিড করছে না। তাহলে দেখো আমাকে অ্যাক্সেলারেশনের ডিরেকশন এমন নিতে হবে যাতে কি না আমার ভেলোসিটির শুধুমাত্র ডিরেকশনটাই চেঞ্জ হয় কিন্তু ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে, তার ডিরেকশন একটাই আছে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি। তাহলে পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে এটা হচ্ছে সেন্টার। তাহলে সেই টাইপের অ্যাক্সেলারেশন, তাহলে এই টাইপের অ্যাক্সেলারেশনকে আমরা কি বলি, আমরা সার্কুলার মোশন আমরা পড়েছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এবং এই টাইপের সার্কুলার মোশনকে আমরা কি জেনেছিলাম, ইউনিফর্ম সার্কুলার মোশন, সার্কুলার মোশন, ইয়েস অর নো। এইবার একটা জিনিস দেখো, তাহলে এই যে এসি, তাহলে সেটা কেন সেন্টারের দিকে, কেন পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি, সেটা আশা করি বোঝা গেল। এইবারে এসির ফর্মুলা কি, এসির ফর্মুলা ছিল v² বাই আর। আর কি,
আর হচ্ছে রেডিয়াস, কার রেডিয়াস? এই সার্কুলার ট্র্যাকের রেডিয়াস। ওকে, তার মানে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা আর বলছি। কি বললাম বুঝতে পারছি? তাহলে দেখো এবারে আমি কি করব, আমি এই ফর্মুলাটাকে ইউজ করে আমি মুনের অ্যাক্সেলারেশন বের করব। কেন? কারণ নিউটন কি ধরেছিলেন? নিউটন ধরেছিলেন যে মুনের যে রোটেশন অ্যারাউন্ড দ্য আর্থ সেটা কাইন্ড অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। কি বললাম বোঝাতে পারছি? তাহলে আমাদের অ্যাজাম্পশন কি? আমাদের অ্যাজাম্পশন হচ্ছে এটাই যে মুনের যে মানে this circular motion use uniform circular motion. ইউনিফর্ম সার্কুলার মোশনের ডেফিনেশন কি? ইউনিফর্ম সার্কুলার মোশনের ডেফিনেশন হলো যে কোনো সার্কুলার মোশনে পার্টিকেল যদি সময়ের সাথে সাথে প্রতিটি পয়েন্টে নিজের ভেলোসিটির ম্যাগনিটিউডকে সিমিলার রাখে কিন্তু ভেলোসিটির ডিরেকশনকে চেঞ্জ করে, এবং সেটা খুব নর্মাল একটা জেনারেল একটা ব্যাপার। সিন্স একটা সার্কুলার মোশন, ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন অবভিয়াসলি চেঞ্জ হবে, কিন্তু যদি স্পিডটা কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? সেই টাইপের আমরা সার্কুলার মোশনকে আমরা কি বলবো? ইউনিফর্ম সার্কুলার মোশন। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু মানে মুনের যে রোটেশন অ্যারাউন্ড দ্য আর্থ সেটা কিন্তু সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, সেটা কিন্তু শুধুমাত্র অ্যাজাম্পশন। কেন? মানে আসলে কি হয় না, একদমই ঠিক কথা, মুনের কিন্তু এই যে ইউনিফর্ম সার্কুলার মোশনের যে ব্যাপারটা সেটা কিন্তু কখনোই রিয়েলিটিতে না। মানে রিয়েলিটিতে না কেন? আরে বাবা, এই ট্র্যাকটা তো আসলে সার্কুলারই না, রিয়েলিটিতে তো এই ট্র্যাকটা হচ্ছে ইলিপ্টিক্যাল ট্র্যাক, মানে ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে ইলিপ্টিক্যাল যদি হয় তাহলে সেখানে ইউনিফর্ম সার্কুলার মোশন আসছে কোথা থেকে? তাই না? সেটা আমরা আবার বলছি কেপলার প্ল্যানেটারি মোশন আমরা পড়বো সেটা, তাই না? তো এবারে বিষয়টা হচ্ছে যেহেতু নিউটন অ্যাজিউম করেছিলেন, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি নিউটনের অ্যাজাম্পশন, আমরা সেখানে নিয়ে কাজ করব। আচ্ছা, এবারে অনেকের না কোয়েশ্চেন আসতে পারে যে দাদা রিয়েলিটি যখন না তাহলে আমরা অ্যাজিউম করছি কেন? দেখো রিয়েলিটি না সেটা আমিও জানি খুব ভালো করে, বাট যদি আমি এটাকে অ্যাজিউম করে নিই না, আমি যদি মুনের রোটেশন অ্যারাউন্ড দ্য আর্থ আমি যদি ইউনিফর্ম সার্কুলার মোশন ধরে নিই তাহলে আমরা মানে যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সেটা আমি খুব সহজে নির্ধারণ করতে পারবো, কারণ আমরা খুব ভালো করে জানি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আমরা সবসময় ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্যই কিন্তু আমরা বের করি। সেটা তোমরা অলরেডি সার্কুলার মোশনে পড়েছো। যাই হোক, আমি বুঝিয়ে দিলাম যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন কেন টুয়ার্ডস দ্য সেন্টার হয়। ওকে, আর আশা করি এরপরে কোনো ডাউট থাকবে না। আচ্ছা, তাহলে দেখো মুনের যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এবার তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয় তার মানে কি ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড সেম। ম্যাগনিটিউড যদি সেম হয় তার মানে কি মুনের অ্যাক্সেলারেশন সেটা কি হবে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি এসি। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাকে আমরা কি করব? ক্যালকুলেট করব। ওকে, ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট করি। আচ্ছা, তাহলে এসি আমরা দেখলাম এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এখানে আর এর ভ্যালু কি? আর হচ্ছে আর্থের সেন্টার থেকে মুনের যে ডিস্টেন্স, মানে এই যে অরবিট, এই অরবিটের আর্থের সেন্টার থেকে এই অরবিটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের আর। এবং আর এর ভ্যালু কত? আর্থের সেন্টার থেকে অরবিটের ডিস্টেন্স কত? মুনের ডিস্টেন্স কত? কেউ কি বলতে পারবে? যদি জানো কমেন্টে জানাবে আমার বলার আগে টাইম স্ট্যাম্প দিয়ে। সেটা হচ্ছে 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। ওকে, এটা আমি ফার্স্ট লেকচারেও বলেছিলাম, 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। ওকে, তাহলে আর এর ভ্যালু আমরা কি জানি? আর এর ভ্যালু আমরা জানি 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। খুব ভালো কথা। এইবারে এই যে ভিটা আমি কি করে বের করবো? কেন দেখো ভি তো আমার কাছে গিভেন নেই। ইয়েস অর নো? ভি, আচ্ছা এখানে ভি মানে কি বলো তো? এখানে ভি মানে কিন্তু স্পিড। আমরা এখানে শুধুমাত্র আমরা ম্যাগনিটিউডটা নিয়ে আলোচনা করছি, শুধু ম্যাগনিটিউড বের করবো, ঠিক আছে? তাহলে আমরা ভেলোসিটির ম্যাগনিটিউড কি জানি না তো? তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড মানে হচ্ছে স্পিড। তাহলে আমাকে স্পিডের কি বের করতে হবে? স্পিডের আমাকে ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে স্পিডের ভ্যালু কি করে বের করব? আমরা জানি, আচ্ছা দেখা যাচ্ছে তো, আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তার মানে ভি ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো একটা পার্টিকেল সার্কুলার ট্র্যাককে একবার রিভলভ করতে কতটা ডিস্টেন্স কভার করে?
মানে সার্কেলের যতটা সার্কামফারেন্স, এবারে সার্কেলের সার্কামফারেন্স কি 2 পাই ইন্টু সার্কেলের রেডিয়াস, তাহলে এখানে আমরা বলতে পারি 2 পাই আর, এখানে আর কি, আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে আর্থের সেন্টার থেকে তোমার অরবিটের যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলছি, রেডিয়াস। ওকে, বাই টাইম, টাইম মানে এখানে টাইম হচ্ছে তোমার এই মুন একবার ঘুরতে কতটা টাইম নেয়, তার মানে পৃথিবীকে একবার রোটেট করতে মুন কতটা টাইম নেয়, সেই টাইম পিরিয়ড হচ্ছে 27.3 ডেজ। কি বললাম, বোঝা গেল? তাহলে আমরা ভি এর ভ্যালুটা পেয়ে গেলাম, বাকি আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি, টি এর ভ্যালু পেয়ে গেছি, পাই আমরা অলরেডি জানি 3.14, 2 এর ভ্যালু এবার কি বলবো, 2ই, তাহলে এবারে ভি এর যেই ভ্যালুটা সেটা তুমি এসির জায়গায় বসিয়ে দাও, তাহলে এসির জায়গায় বসালে কি হবে, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার 2 পাই আর তার স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু আর, তাহলে এখানে কি হবে 4 পাই স্কোয়ার ইন্টু, আচ্ছা আর এখানে আর স্কোয়ার, তার মানে একটা আর কেটে যাবে, তাহলে আমি এখানে কি লিখবো, আর লিখলাম বাই টি স্কোয়ার। তাহলে এখানে তুমি যদি ভ্যালুগুলো পুট করো, ভ্যালুগুলো পুট করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আমি ডিরেক্টলি একবার দেখে আমি লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেট করবে, 0.0027 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা আমাদের ভ্যালু আসবে। ক্লিয়ার হলো? তাহলে দেখো মুনের অ্যাক্সেলারেশন টুয়ার্ডস দ্য আর্থ সেটা কত, 0.0027। এবারে ভালো করে একটা জিনিস বোঝো, এই অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে, আর্থের সেন্টারের দিকে। তাহলে এই যে আর্থ মুনকে, তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, অ্যাক্সেলারেশন এক্সিস্ট করছে, ভালো করে বুঝবে। অ্যাক্সেলারেশন যখন আছে, এটা আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম, আমি আবার বলছি, সেম জিনিস আমি রিপিট করছি, কারণ আছে তার। তাহলে দেখো অ্যাক্সেলারেশন যখন আছে, আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ইয়েস অর নো, ছোটবেলা থেকে শিখছি যে এফ, সরি তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম ইন্টু এ। তাহলে অ্যাক্সেলারেশন যদি থাকে, অ্যাক্সেলারেশন যদি নন জিরো হয়, তাহলে এফ কি হবে, এফ কি জিরো হবে নাকি, এফ তো নন জিরো হবে। এবং আমরা কি জানি, এফ এর যেদিকে ডিরেকশন, এফ এর ডিরেকশন আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন সেম হবে, তার মানে এই দিকে একটা ফোর্সও রয়েছে উইচ ইজ এফ সি, মানে যেটাকে আমরা কি জানি, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে ওটা তো নর্মাল পার্টিকেলের সার্কুলার মোশনের জন্য আমরা পড়েছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, মানে আমরা নাম দিয়েছিলাম বেসিক্যালি, সেন্টারের দিকে কাজ করছে বলে ওটাকে আমরা বলেছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। কিন্তু যেহেতু এখানে একটা আর্থ, মানে একটা আর্থ তো একটাই, আমি বলতে চাচ্ছিলাম যে একটা প্ল্যানেট এবং একটা তোমার উপগ্রহ, তাই না? তাহলে এই দুটোর মধ্যে যখন আমরা আলোচনা করছি, মানে বেসিক্যালি যখন আমরা কোনো প্ল্যানেটের যখন কথা বলবো না, তখন আমরা সেই অ্যাক্সেলারেশনটাকে আমরা কি বলবো, এই বেসিক্যালি এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সেটাকেই আমরা কি বলবো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবং এই ফোর্সটাকেই আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি। গ্র্যাভিটেশনাল ফোর্স কি, গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল যে যখন তুমি ফ্রি স্পেসে যখন তুমি দুটো পার্টিকেল একটা সার্টেন ডিস্টেন্সে রাখবে, তখন দুটো পার্টিকেল একে অপরকে কী করবে, অ্যাট্রাক্ট করবে বাই সাম ফোর্স। তো সেটা তো নর্মাল দুটো পার্টিকেলের জন্য, কিন্তু যখন পৃথিবী যখন কোনো কিছুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে বাই সাম ফোর্স, দ্যাট ফোর্স ইজ কল্ড গ্র্যাভিটি। ওকে, এবং সেই অ্যাক্সেলারেশন, সেই গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশন তৈরি হয়, সেই অ্যাক্সেলারেশনের যেই নাম হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে বেসিক্যালি এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আমরা পড়লাম, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দ্য আর্থ। এবার অনেকের কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন কি আসবে, যে দাদা আমরা তো পড়েছিলাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে 0.0027 মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন আসছে? দেখো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ফোর্সের যে ভ্যালুটা এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, তাহলে ডিস্টেন্স বাড়লে ফোর্সের ভ্যালু বেড়ে যাচ্ছে। আমাকে একটা কথা বলো, আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে আমি এতটা খুব ভালো করে জানি যে আমার যে এফ যেটা সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তার মানে আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকেল, তাই তো? আর কি m1 এবং m2-র মধ্যেকার যে ডিস্টেন্স সেটাকে আমি আর বলছি, ইয়েস অর নো? এইবারে আমাকে একটা কথা বলো, তাহলে অ্যাজ দ্য আর ইনক্রিজেস, আর যত বাড়বে, আর মানে দুটো পার্টিকেলের মধ্যেকার ডিস্টেন্স যত বাড়বে, আমি দেখতে পাচ্ছি ফোর্স আমার তত কমবে,
ইয়েস অর নো? ডিস্টেন্স যত বাড়বে ফোর্স তত কমবে। এবার আমাকে একটা কথা বলো, তাহলে ডিস্টেন্স বাড়লে আমার ফোর্স কমবে, আচ্ছা খুব ভালো কথা। তাহলে ফোর্স যদি কমে যায়, মাস কি মাস কি মাস কি মাস তো কনস্ট্যান্ট, তাহলে এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন। তাহলে আর বাড়লে যদি তোমার ফোর্স কমে যায়, তাহলে ফোর্স কমলে কি অ্যাক্সেলারেশন কমবে না? ইয়েস অর নো? ফোর্স যদি আমার কমে যায়, অ্যাক্সেলারেশনও তো কমে যাবে। তাহলে এটাই তো, এই সেম জিনিসই তো আমি এখানে অ্যাপ্লাই করছি। এবারে দেখো, আর্থের নিয়ার মানে আর্থের সারফেসে অথবা নিয়ার সারফেসে যদি আমার কোনো পার্টিকেল থাকে, সেই পার্টিকেলের অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং মজার বিষয় হচ্ছে, আমরা আজকের ক্লাসে 9.8 কোথা থেকে আসছে, কী করে আসছে, তা আমরা ক্যালকুলেট করবো। মানে সেই ক্যালকুলেশনটা আমরা করবো আজকে, তাই না? শুধু মুখস্থ করলে চলবে না। কিন্তু মুনের অ্যাক্সেলারেশন কেন 9.8 থেকে 0.0027 হয়ে যাচ্ছে, সেটা কি বোঝা গেল? যেহেতু ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ফোর্স যেহেতু কমে যাচ্ছে, অ্যাক্সেলারেশনও কিন্তু কমছে। এবং অ্যাক্সেলারেশন যে ডিস্টেন্স বাড়ার সাথে কমে যায়, সেই প্রুফটাও আজকে আমরা করব। ঠিক আছে? তাহলে বেসিক্যালি এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? এখনো পর্যন্ত আমরা শিখলাম যে বেসিক্যালি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা জিনিসটা কি, এবং এটা অ্যাকচুয়ালি কোথা থেকে, মানে এটা কেন সেন্টারের দিকে, কেন আর্থের সেন্টারের দিকে কেন কাজ করে, কেন মুনের সেন্টারের দিকে কাজ করে না। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখানে ইউনিফর্ম সার্কুলার মোশনের কনসেপ্ট লাগিয়ে আমরা অ্যাজিউম করলাম যে মুনের যে রোটেশন অ্যারাউন্ড দ্য আর্থ সেটা ইউনিফর্ম, এবং সেখান থেকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বের করলাম। এবারে যেহেতু এটা আর্থের অ্যাক্সেলারেশন, মানে মুনের অ্যাক্সেলারেশন অ্যারাউন্ড দ্য আর্থ, ওই কারণেই আমরা সেই অ্যাক্সেলারেশনটাকে নাম দিলাম। যেহেতু দেখো, এই অ্যাক্সেলারেশনটা কার জন্য তৈরি হচ্ছে? আর্থের গ্র্যাভিটির জন্য তৈরি হচ্ছে। ইয়েস অর নো? যেহেতু এই অ্যাক্সেলারেশনটা তৈরি হচ্ছে আর্থের গ্র্যাভিটির জন্য, ওই কারণে আমরা এই অ্যাক্সেলারেশনটার একটা নতুন নাম দিলাম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যদি আর্থ না থাকতো, তাহলে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলে দিতাম। দুটো দেখো, আমার নাম লেটস সাপোজ উদয় বিশ্বাস, আর লেটস সাপোজ করার কি আছে, আমার নাম উদয় বিশ্বাস। এখন আমার বাড়ির নাম উদয় বিশ্বাস নাও হতে পারে, আমার বাড়িতে হয়তো আমার মা বাবা আমাকে অন্য নামে ডাকে, আমার স্যার আমাকে অন্য নামে ডাকে। তাহলে দেখো, আমার নাম কিন্তু ডিফারেন্ট হতে পারে, বাট আলটিমেটলি আমিটা কিন্তু পাল্টাচ্ছি না, আমি থাকবো, বাট নাম আমার ডিফারেন্ট হতে পারে। কেউ আমাকে ভালোবেসে অন্য কিছু ডাকতে পারে, তাই না? তাহলে সেটা ডিপেন্ড করে, বাট আমি থাকবো। তাহলে বেসিক্যালি আমরা পড়লাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবারে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কী কী ডেরিভেশন রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। তাহলে তোমরা যারা নোটস বানাচ্ছ প্রপারলি, তারা বানিয়ে নাও, পুরোটা সুন্দর করে স্ক্রিন পজ করে লিখে নাও। টাইম দিচ্ছি আমি। আশা করি হয়ে গেছে। তাহলে এবার আমি এটা মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখো, ধরো একটা পার্টিকেল আছে, let we have a particle of mass small m placed on the surface of the earth, ওকে। তাহলে যদি আমি আর্থের সারফেসে যদি এটা রেখে দিই, তাহলে এটা হচ্ছে আমার আর্থ, এটা হচ্ছে আমাদের সেই পার্টিকেলটা। তাহলে এই পার্টিকেলের যে ওয়েট, সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে আমরা খুব ভালো করে জানি। তাহলে ডাব্লু ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এম ইন্টু জি। ওকে, আচ্ছা এবারে দেখো, আমরা আর একটা জিনিস জানি, কি জানি? যে আর্থ এই পার্টিকেলটাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, কি জানি আমরা? এফ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, তাই তো? হোয়াট ইজ আর? আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। হোয়াট ইজ ক্যাপিটাল এম? ক্যাপিটাল এম ইজ দ্য, এম তো হচ্ছে এই পার্টিকেলের মাস, তাই না? এম হচ্ছে তোমার আর্থের মাস, ওকে। তাহলে দেখো, আমরা যদি এই দুটোকে ইকুয়েট করে দিই, ইকুয়েট করলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে এম জি ইকুয়াল টু
ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, তাই না? আলটিমেটলি ইকুয়ালি তো, এই ফোর্সের জন্যই তো ওয়েটটা আসছে। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি আমরা বলতে পারি স্মল এম কেটে যাবে, তাহলে জি যেটা ক্যাপিটাল জি ইকুয়াল টু এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে নিতে পারলাম। এবং এখান থেকে একটা জিনিস দেখো, আমরা জানি কি জি এর যে ভ্যালুটা সেটা তো কনস্ট্যান্ট, কেন ওটা কি, ওটা তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল এম যেটা সেটা আমরা কি জানি, মাস অফ আর্থ, মাস অফ দ্য আর্থ। তাহলে দেখো আমরা বলতে পারি যে জি যেটা সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে আমি এক্ষুনি বললাম যে আমি প্রুফ করে দেখাবো যে অ্যাক্সেলারেশন ডিউ টু কিন্তু ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা বলতে পারি অ্যাজ দ্য আর ইনক্রিজেস জি কিন্তু ডিক্রিজ করবে। তাহলে দেখো নিয়ার সারফেসের ক্ষেত্রে আর এর একটা ভ্যালু যেটা কিনা আর্থের রেডিয়াস, কিন্তু যখন আমি মুনের ক্ষেত্রে দেখছি ওখানে কি হচ্ছে, আর্থের রেডিয়াস প্লাস আর্থের সারফেস থেকে মুনের ডিস্টেন্স, টোটাল আমরা যদি করি তাহলে 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। তাহলে সেটা করলে তাহলে ডিস্টেন্সটা তো অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে গেলে জি তো অনেক কমে যাবে। ওই কারণেই আর্থের সারফেসে অথবা সারফেসের কাছাকাছি কোনো বস্তুর বা কোনো অবজেক্টের যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা, তার কিন্তু ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমরা ক্যালকুলেশনের অনেক সময় 10ও ধরে নিই, বাট মুনের অ্যাক্সেলারেশন কিন্তু 0.0027। কেন? কারণ আমরা জানি যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যাচ্ছে, যার ফলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অনেক কমে যাবে। ওকে, তো তুমি বিভিন্ন লজিকে বলতে পারো, তুমি এভাবে প্রুফ করে দেখাতে পারো, অথবা তুমি ফোর্সের মাধ্যমে বলতে পারো যে ফোর্স যদি কমে যায় অ্যাক্সেলারেশন অবশ্যই কমবে। ওকে, মোট কথা মুখস্থ করবে না তাহলেই হবে, মুখস্থ করলেই কিন্তু বেকার, মুখস্থ করো বলেই তোমাদের ফিজিক্স কিন্তু বোরিং লাগে, তাই না? মুখস্থ করবে না। আচ্ছা, এবারে আমরা কি করব, আমরা এই জি যে 9.8 মানে আর্থের সারফেসে যদি কোনো অবজেক্ট রাখা থাকে বা নিয়ার সারফেসে মানে আর্থের সারফেসের খুব কাছে, তাহলে জি এর যে ভ্যালুটা 9.8 আছে সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো ক্যালকুলেট করি। এতদিন শুধু মুখস্থ করেছি যে জি এর ভ্যালু 9.8, জি এর ভ্যালু 9.8, কিন্তু এটা কি আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে লাইক জি এর ভ্যালুটা 9.8 আসে কোথা থেকে? কারণ মুনের অ্যাক্সেলারেশন তো বেরোলো 0.0027, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা জানি যে জি এর যে ভ্যালু সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, তাই তো? জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, আর মাস অফ দ্য আর্থ হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি, এবং রেডিয়াস যেটা আর্থের রেডিয়াস হচ্ছে তোমার 6.4 ইন্টু 10⁶ মিটার। ওকে, তাহলে এগুলো হচ্ছে ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলো তুমি যদি এখানে পুট করে দাও তাহলে তুমি কিন্তু তোমার যে আনসার সেটা তুমি পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেট করো। তাহলে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি কত, 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10⁻24 বাই ডিস্টেন্স হচ্ছে তোমার, যেহেতু আর্থের সারফেসে রাখা রয়েছে বা নিয়ার সারফেসে, তবে ডিস্টেন্সটা আমি এটাই ধরে নিচ্ছি, মানে আর্থের রেডিয়াসই ধরে নিচ্ছি। কেন দেখো না, এখানে তুমি যদি লেট সাপোজ 1-2 কিলোমিটার যদি অ্যাড করে নাও, খুব একটা ডিফারেন্স তো হবে না, কোথায় 1 কিলোমিটার কোথায় এখান থেকে মুন, সে তো অনেক দূরে, তাই না? তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি 6.4 ইন্টু 10⁶ তার কি স্কোয়ার। তাহলে তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে এটাকে ক্যালকুলেট করো, আদারওয়াইজ আমি ক্যালকুলেট করি, তাই না? তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করো। 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻12, তাহলে এটা আমাদের ভ্যালু আসছে 4.002 ইন্টু 10⁻14। তোমরা দেখতে পারো, যদি দেখাতে পারি আমি, এই যে 4.002 ইন্টু 10⁻14। ওকে, ফোকাস ঠিক আছে? ওকে, বাই, তাহলে এটার আমরা স্কোয়ার করব 6.4 ইন্টু 10⁶, সরি 6 ব্র্যাকেটে 6.4 ইন্টু 10⁶, ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার করলে আমরা পাবো 4.096 ইন্টু 10⁻13, তাই তো?
তাহলে এটাকে যদি ভাগ করি, কিন্তু এক মিনিট কোথাও একটা গন্ডগোল মনে হচ্ছে আমার। 4.002 বাই 4.096। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে চলে আসবে আমাদের ভ্যালু, অসুবিধা নেই। হ্যাঁ, চলে আসবে। ওকে, চলে আসবে। তাহলে এটা করি, তাহলে প্যানিক করে লাভ নেই। তাহলে 4 পয়েন্ট, আচ্ছা এটা তোমার যদি ক্যালকুলেট করো না, এই 4.002 বাই 4.096, এটা ক্যালকুলেট করলে তোমার আসছে 4.002 বাই 4.096 করলে আমাদের যেটা ভ্যালু আসছে 0.977। ওকে, দেখতে পাচ্ছ আশা করি 0.977। ফোকাস ঠিক আছে। 0.977 ইন্টু 10⁻⁻14। আচ্ছা, এইটা উপরে গেলে কি হবে? এখানে ক্যালকুলেটার একটা গন্ডগোল করেছে মনে হচ্ছে, কেননা এটা 24 - 11 করলে -24 কেন আসবে? এক মিনিট। 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24। হ্যাঁ, এটা বললাম না গন্ডগোল আছে, এটা তো প্লাস হবে, তাই তো? এটা প্লাস -13, তাহলে এটা তোমার আসছে 0.977 ইন্টু 10⁻⁻, মানে 10⁻1 মানে ওই 10, তাহলে 0.977, তাই না? কোনো রিস্ক নিয়ে লাভ নেই। 0.97 ইন্টু 10 করলে আমাদের যেটা ভ্যালু আসছে সেটা হচ্ছে 9.77। তো যেহেতু 7 আছে, তো আমরা এখান থেকে বলতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জি এর ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে পারলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস অর নো? তাহলে দেখো, আমরা কিন্তু গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন, তার আমরা ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম এবং আমরা প্রুফ করলাম যে জি এর ভ্যালু আর্থের সারফেসে যদি কোনো অবজেক্ট রাখা থাকে অথবা নিয়ার সারফেসে, তার যে অ্যাক্সেলারেশনের ভ্যালু সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ইয়েস অর নো? ওকে, তাহলে আমাদের নেক্সট টপিক। তো আমি আবার বলছি, স্ক্রিন পজ করো, করে লিখে নাও ইম্পর্টেন্ট জিনিস। তো এরপর আমাদের নেক্সট টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ ডেরিভেশন আসে এই টপিকটা থেকে। সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ হাইট ডেপথ। তার মানে অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হয় উচ্চতার সাথে, গভীরতার সাথে, সেগুলো আমরা আলোচনা করব। উচ্চতার সাথে পরিবর্তন মানে আমরা এক্ষুনি দেখলাম, যদি আমি মুনে চলে যাই তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির অনেক কমে যাচ্ছে, তাই না? কেননা ডিস্টেন্সের সাথে কমে। তো এবারে এই মানে একটা লেটস সাপোজ একটা হাইট, একটা আমি এখান থেকে মনে করো মানে আর্থের সারফেসের অনেক দূরে চলে গেলাম, তাহলে ওখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু নিশ্চয়ই 9.8 হবে না, কমবে কিছুটা। কারণ আমরা জানি ডিস্টেন্সের যত বাড়বে ডিস্টেন্স, মানে আর্থের রেডিয়াসের সাথে যত তুমি ডিস্টেন্স বাড়াতে থাকবে, তত তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির পরিমাণ কমে যাবে। তো কমে যাবে আমরা এতটা জানি, বাট সেটা প্রুফ করতে হবে কতটা পার্সেন্টেজে কমবে, তাই না? তাহলে সেটা আমরা, সেই ভ্যারিয়েশনটা আমরা এবারে দেখব। তাহলে তোমরা এবার হেডিং করো, ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ভ্যারিয়েশনস অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমি এই হেডিংটাও মুছে দিচ্ছি, মেন হেডিংটা, তাহলে আমি আর একটু স্পেস পেয়ে যাব। তাহলে কি হেডিং করবে? ভ্যারিয়েশনস অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এইটা আমাদের নেক্সট টপিক। বাংলায় লিখে নাও, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন সমূহ। ওকে, প্রথম ফ্যাক্টর হচ্ছে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি
উইথ হাইট, উচ্চতার সাথে। ওকে, তো দেখো এটা আমাদের আর্থ। ওকে, তাহলে এটা আমাদের আর্থ, সরি আর্থের শেপটা কিছুটা ওই ইসের মতো হয়ে গেছে, পিঠের মতো হয়ে গেছে। ওকে, দিস ইজ আওয়ার আর্থ। তাহলে এবারে আর্থের গ্র্যাভিটি তো আমি দেখলাম যে জি ইকুয়াল টু gm/r²। বাট যখন আমি আর্থের থেকে, ধরো আমি বললাম যে এইচ হাইটে উঠে যাই, যদি এইচ হাইটে উঠে যাই তাহলে আমি বলছি যে এই হাইটে আর্থ মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমি ধরে নিলাম জি প্রাইম। ওকে, এবং আর্থে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত, জি। তাহলে এই যে হাইট টোটালটা হাইট আমি বলছি এইচ, কিন্তু সেন্টার থেকে কত বলো তো, সেন্টার থেকে কত, সেন্টার থেকে হচ্ছে আর প্লাস এইচ। কেন, কারণ সেন্টার থেকে আর্থের সারফেসের ডিস্টেন্সটাকে আমি বলছি রেডিয়াস অফ দ্য আর্থ উইচ ইজ ক্যাপিটাল আর। তাহলে আমরা এখানে কি লিখব, আমি ইংলিশে লিখছি, বাংলাতে বলে দিচ্ছি, তো তোমাদের যদি যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা লিখে নিতে পারো আমার সাথে সাথে। আচ্ছা, কি লিখব, let us consider ধরা যাক a particle placed at a height h over the earth, না height h from the আর্থস সারফেস। ধরা যাক একটি পার্টিকেল আর্থের সারফেস থেকে এইচ হাইটে রাখা হয়েছে। ওকে, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে এই জি প্রাইমের ভ্যালুটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেরিভেশন, বারবার বলছি আমি, তাহলে এটা আমরা বের করব। তাহলে দেখো আমরা এতক্ষণ কি শিখেছি, যে অ্যাট দ্য সারফেসই হবে, তাহলে অ্যাট দ্য বা অন দ্য সারফেস। ওকে, অ্যাট দ্য সারফেস, অ্যাট হয় না তো অন হয়, অন দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি ইকুয়াল টু gm/r², তাই না। যদি পার্টিকেলটা ধরো এখানে রাখা থাকে তাহলে তার ডিস্টেন্স রেডিয়াস থেকে কত, অবশ্যই যেটা মানে সেন্টার থেকে সেটা কত, রেডিয়াস, তাহলে g × gm/r²। আচ্ছা, এবারে এখানে একটা পার্টিকেল পি রাখা রয়েছে, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফর দ্য পার্টিকেল, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটির মধ্যে আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে যদি আমি মাসকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখি, তাহলে দুটি মাস একে অপরের ওপরে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু আর্থ যে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে কাউকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, সেটাকে আমরা বলছি গ্র্যাভিটি। এবং এই গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশন তৈরি হয় সেটাকে আমরা কি বলছি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট হাইট h, সেটা কি, সেটা আমি জি প্রাইম ধরেছি, তাহলে এটার ভ্যালু কত হবে, জি ইন্টু ক্যাপিটাল এম বাই ডিস্টেন্স এখন কতটা, সেন্টার থেকে আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে এবার আমি কি করব, এক কাজ করো, এটা কি ইকুয়েশন 1 দাও, এটা কি ইকুয়েশন 2 দাও। এবারে দেখো তাহলে আমরা কি করি, আমরা 2 নম্বরকে আমরা 1 নম্বর দিয়ে ভাগ করে দিই। ওকে, সে তুমি 1 নম্বরকেও 2 নম্বর দিয়ে ভাগ করতে পারো, একই ব্যাপার, তাই না, রেশিও তো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি জি প্রাইম বাই জি ইকুয়াল টু, জি প্রাইমের ভ্যালু বসিয়ে দাও, জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো জিএম তো কেটে যাচ্ছে, কনস্ট্যান্ট, কারণ আর্থের মাসও কনস্ট্যান্ট আর জি তো ইউনিভার্সাল তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাহলে ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর স্কোয়ারটা উপরে চলে যাবে, আর প্লাস এইচ হোল স্কোয়ারটা নিচে চলে আসবে, তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, ইয়েস অর নো। তাহলে আমি যদি
স্কোয়ারটাকে পুরো একেবারে নিয়ে নিই, তাহলে আমি বলতে পারি আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি, আচ্ছা একটা কাজ করো, উপর নিচে আর কেটে দাও। কি করে কাটবে বলো তো? দেখো এই নিচের যে মানে এখানে যে আর প্লাস এইচ আছে, এখান থেকে একটা আর তো কমন নেওয়া যাবে। আর কমন নিলে কি থাকবে, মানে আমি বলতে চাইছি আর বাই আর ব্র্যাকেটে কি থাকবে, 1 প্লাস এইচ বাই আর। তাহলে টোটালটার কি হবে, স্কোয়ার। বলতে পারি তো নাকি? তাহলে তাহলে কি বলতে পারি, তাহলে আর আর কেটে যাবে তো, ইয়েস অর নো? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, তাহলে এখানে আমরা বলবো তাহলে জি বাই জি প্রাইম বাই জি ইকুয়াল টু 1 বাই, তাহলে আর আর কেটে গেছে তো, তাহলে নিচে কি আছে 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার। আচ্ছা এটা উপরে গেলে কি হবে, 1 বাই এক্স স্কোয়ারটাকে আমরা এক্স টু দি পাওয়ার -2 বলতে পারি, তাহলে এটা -2 উপরে চলে যাবে। তাহলে 1 বাই, সরি 1 বাই তো আর হবে না, 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। আচ্ছা বাইনোমিয়াল থিওরাম অনুযায়ী আমি যদি -2টাকে সামনে আনি, তাহলে এটা তোমার হয়ে যাবে 1 -2h বাই আর, আর তাহলে এটা হচ্ছে তোমার জি প্রাইম বাই জি। ওকে ওকে, এটা আমাদের প্রুফ হলো। তাহলে দেখো আমরা বলতে পারি যে অ্যাট হাইট এইচ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী হচ্ছে বলো? তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h বাই আর। এবারে কতটা পার্সেন্টেজ কমছে সেটাও আমরা বের করতে পারি। কি করতে পারি, কি করে বের করবো বলো তো? না বের এভাবেই করব। তাহলে আমি পার্সেন্টেজ কি করে কমছে সেটাও একবার ক্যালকুলেশন করে দিই। তোমাদের বইতে হয়তো এই ক্যালকুলেশনটা নেই, বাট আমি স্টিল করিয়ে দিচ্ছি। সেটা হলো যে এই ইকুয়েশনটাকে ওঠাও, এটাকে নাম দাও 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আপাতত তোমরা এতটা লিখে নাও। দেন আমি এটাও দেখাচ্ছি যে আমাদের এই এইচ হাইটে এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কতটা পার্সেন্টেজের মানে কমবে। ওকে, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এতটা লিখে নাও। হয়ে গেছে আশা করি। আচ্ছা দেখো তাহলে ফ্রম থ্রি কি, ফ্রম থ্রি জি প্রাইম বাই জি ইকুয়াল টু 1 - 2h বাই আর, তাই তো? ওকে ওকে, তাহলে এক কাজ করো, এই 1টাকে এদিকে নিয়ে এসো। তাহলে জি প্রাইম বাই জি -1 ইকুয়াল টু -2h বাই আর। আচ্ছা তাহলে মাইনাসটাকে এদিকে মাইনাস, তাহলে কী করবে, মাল্টিপ্লাই করে দাও। তাহলে জি প্রাইম বাই জি 1 - ইকুয়াল টু 2h বাই আর। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি জি মাইনাস জি প্রাইম বাই জি ইকুয়াল টু 2h বাই আর। তাহলে এখান থেকে দেখো এই যে জি মাইনাস জি প্রাইম মানে কি, এটা হচ্ছে আর্থের গ্র্যাভিটি মাইনাস তোমার এইচ হাইটে গ্র্যাভিটি যতটা। তাহলে এখান থেকে আমরা এবারে এটাকে, এই রেশিওটাকে আমি যদি মানে পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, আমি কি করবো, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে জি মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু 100 ইকুয়াল টু 2h বাই আর ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লাইক at height h gravitation will decrease by 2h by r into 100%। এত পার্সেন্ট দ্বারা কিন্তু তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা, সেটা কিন্তু এইচ হাইটে কী হবে, হ্রাস করবে অথবা ডিক্রিজ করবে। ওকে, আচ্ছা এবারে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাট ডেপথ ডি। ওকে, তার মানে আর্থের সারফেস থেকে ডি ডেপথ ভিতরে আর্থের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার চেঞ্জ কি হবে। ওকে, তাহলে সেটা বের করি এবারে। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের আর্থ। ওকে, সেন্টার থেকে আর্থের সারফেস অফ দি ডিস্টেন্স কত, রেডিয়াস, যেটা হচ্ছে আমাদের আর। ওকে, এবারে আমি কি করলাম,
আর্থের রেডিয়াস থেকে মানে আর্থের সেন্টার থেকে ডি ডেপথ ভিতরে আমি একটা স্ফেরিক্যাল শেল কনসিডার করলাম। স্ফেরিক্যাল শেল মানে শেল তো এক্স্যাক্টলি না, স্ফিয়ার টাইপ, যেহেতু ভিতরে পুরো একদম মানে যেহেতু কোর আছে, মাটি রয়েছে, ভরাট, তাই তো। তাহলে আমি কি করলাম, আমি ডি ডেপথ ভিতরে আমি একটা স্ফিয়ার কনসিডার করলাম, তাই না, একটা স্ফিয়ার কনসিডার করলাম যার রেডিয়াস কত, যার রেডিয়াস হচ্ছে টোটালটা কত, টোটালটা হচ্ছে তোমার আর, তাহলে আর থেকে ডি মাইনাস করলে রেডিয়াস আমার আসছে আর মাইনাস ডি। ওকে, তাহলে আমি কি লিখব, লেটাস কনসিডার এ স্ফেরিক্যাল শেল তো না, তাহলে একটা স্ফিয়ারই ধরে নাও, সব থেকে বেস্ট, অত কিছু বলার দরকার নেই। কনসিডার এ স্ফিয়ার অফ রেডিয়াস না অফ স্ফিয়ার at depth d from the surface of the earth. ওকে, তাহলে আমরা জানি কি, we know that r is the distance between surface of the earth and center. So the radius of the sphere is r minus d. আচ্ছা, বাংলাতে একটু বলে দিই, আমরা কি করলাম, আমরা ডি ডেপথে মানে আর্থের সারফেস থেকে ডি ডেপথে একটা স্ফিয়ার কনসিডার করলাম, ঠিক আছে। এবারে আমরা কি জানি যে আর্থের সেন্টার থেকে সারফেসের যে ডিস্টেন্স, যেটাকে আমরা আর্থের রেডিয়াস বলছি, অ্যান্ড আমরা সেই রেডিয়াসটাকে ডিনোট করছি ক্যাপিটাল আর দিয়ে। তাহলে দেখো টোটালটা আর, ডেপথ ডি, তাহলে আমরা এই স্ফিয়ারের রেডিয়াস কত পাচ্ছি, আর মাইনাস ডি, তাহলে আমরা স্ফিয়ারের রেডিয়াসটা আমরা বের করলাম আর মাইনাস ডি। এবার আমরা একটা কাজ করি, এই স্ফিয়ারের তো একটা মাস আছে, তাই না, যেহেতু এর মধ্যে তোমার মাটি, কোর, আগ্নেয় যা মানে লাইক লাভা টাভা যা যা রয়েছে, তাই না, পৃথিবীর ভিতরে তো খোকলা না, তার মানে এর একটা মাস আছে, সেই মাসটাকে আমি ধরে নিলাম এম ড্যাশ, আর আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল এম, সেটা আমরা প্রথম থেকে বলেই আসছি। তাহলে এবার আমি কি করব, তাহলে আমি লিখব দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস, কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। আচ্ছা, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি at the depth d from the surface কি বলবো, জি প্রাইম ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ড্যাশ। এবারে কিন্তু প্রবলেমটা কি হয়েছে, আগে কি ছিল, আগে আর্থের সারফেস থেকে উপরে ছিল, তাহলে ওখানে কিন্তু তুমি স্ফেরিক্যাল শেল কনসিডার করে কোনো ব্যাপার ছিল না, তাই না, কারণ পুরোটাই কি হাওয়া, পুরোটাই এয়ার। কিন্তু যখন আমি ডেপথে যাচ্ছি বা ডেপথে গিয়ে যখন আমি একটা স্ফিয়ার কনসিডার করছি, তখন তার তো একটা মাস আছে, তার মানে সেই মাসটা কিন্তু আর্থের মাসের সাথে ইকুয়াল না, তাই না। একটা বড় লাড্ডু আছে, লাড্ডু থেকে তুমি হাফ কেটে নিলে তখন হাফের ওজনটা কি বড় লাড্ডুটার ইকুয়াল হবে, একদমই না। তার মানে এই মাসটা আমাকে বের করতে হবে। আচ্ছা ডিস্টেন্স কত সেন্টার থেকে, এই যে আমি যে স্ফিয়ারটা কনসিডার করেছি সেই স্ফিয়ারের সারফেস এবং রেডিয়াসের সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স কত, আর মাইনাস ডি, এবং ফর্মুলা অনুযায়ী আমি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এবারে আমাদের দেখো, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এম প্রাইমটা বের করতে হবে এবং এমটা বের করতে হবে। ওকে, এবার তুমি বলবে যে দাদা মাস তো আমরা জানি, এক্ষুনি আমরা অঙ্ক করলাম, সেখানে আমরা আর্থের মাসটা দেখেছি, বাট দেখো এখানে আর্থের মাস বসিয়ে দেবো, খুব ভালো কথা, কিন্তু এই মাসটা তো আমরা জানি না। তাহলে আমাকে এই মাসটা ডেনসিটির ফর্মে বের করতে হবে, ডেনসিটি এবং ভলিউমের ফর্মে বের করতে হবে, যাতে কিনা আমরা কিছু জিনিস কাটতে পারি, মানে কাটাপিটি যাতে করতে পারি। ওকে, তো আমরা কি করব,
আমরা এই এম আর এমটা ক্যালকুলেট করব, এম আর এম ড্যাশটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা এম ড্যাশটাকে ক্যালকুলেট করি। এম ড্যাশটা কী করে ক্যালকুলেট করব? 4/3। এবার দেখো কোনো স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি আমরা কি জানি? আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ছোটোবেলা থেকে শিখছি ডেনসিটি ইকুয়াল টু মাস পার ভলিউম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাস ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি, তাই তো? এবারে স্ফিয়ারের ভলিউম কি হয়? 4/3 পাই ইন্টু রেডিয়াসের কিউব। আর এখানে এই স্ফিয়ারের রেডিয়াস কত? ক্যাপিটাল আর মাইনাস ডি, ওয়্যার ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। তাহলে আর মাইনাস ডি তার কিউব ইন্টু ইন্টু ডেনসিটি। ডেনসিটি তো দেখো আর্থের ডেনসিটি তো সেম, মানে আর্থের যা ডেনসিটি হবে এরও ডেনসিটি তো সেম হবে, কারণ ডেনসিটি তো কনস্ট্যান্ট। তাহলে আর এম কি হবে? এম হবে 4/3 পাই আর কিউব ইন্টু ডেনসিটি। কী বললাম বোঝাতে পারছি আমি? তাহলে এবার আমি ভ্যালুগুলো পুট করে দিতে পারবো, তাই না? তাহলে আমি এখানে ভ্যালু পুট করি। সুতরাং জি এর ভ্যালু আমরা পাচ্ছি ক্যাপিটাল জি ইন্টু এম এর ভ্যালুটা বসিয়ে দাও 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার। একইভাবে জি প্রাইমের ভ্যালুটা বসিয়ে দাও, কত আসবে? জি ইন্টু 4/3 পাই আর মাইনাস ডি কিউব ইন্টু রো বাই আর মাইনাস ডি তার স্কোয়ার, তাই তো? এ দেখো আর স্কোয়ার আর আর কিউবের মধ্যে একটা কেটে গেল, তাহলে আর একটা পড়ে থাকলো। এদিকে আর মাইনাস ডি স্কোয়ার আর একটা কিউব কেটে গেল, তার মানে কি একটা আর মাইনাস ডি পড়ে থাকলো। তাহলে দেখো আলটিমেটলি আমাদের লাভ হলো, তাই না? তাহলে এবার আমরা কি করব? সেম জিনিস, এটাকে ইকুয়েশন 1 নাও, এখানে ইকুয়েশন 2 নাও, 2কে 1 দিয়ে ভাগ করো। তাহলে ডিভাইডিং 2/1 কি করব? জি প্রাইম বাই জি ইকুয়াল টু জি প্রাইম কি? ক্যাপিটাল জি ইন্টু 4/3 পাই আর মাইনাস ডি ইন্টু রো বাই জি ইন্টু 4/3 পাই আর ইন্টু কি? রো। রো রো কেটে গেল, 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, জি জি কেটে গেল, পরে কি থাকলো? আর মাইনাস ডি বাই আর। তাহলে এখান থেকে একটা আর কমন নাও, এখান থেকে আর একটা আর কমন নিলে কি থাকবে পরে? 1 মাইনাস ডি বাই আর। তার মানে আমরা পেয়ে গেলাম যে জি ভেক্টর জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। আমি না চাইতেও না মুখ থেকে কিছু অ্যাডিশনাল ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে, এই ভেক্টর ফেক্টর বেরিয়ে যাচ্ছে। একটু জলটা খেয়ে নিই, তোমরা লিখে নাও। ওকে, ইয়েস অর নো? তাহলে আমরা কি কি বের করলাম? আমরা ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পড়লাম, এটা হাইট এইচ এবং এটা ডেপথ ডি। ওকে, আমি আবার বলছি, হাইট এইচে ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাদের ওখানে মাস ক্যালকুলেট করতে হয়নি। কেন করতে হয়নি? কারণ তুমি যখন হাইট এইচে যখন একটা পয়েন্ট তুমি কনসিডার করছো এবং সেটাকে যদি তুমি সেটাকে বেস করে তুমি এদের স্ফিয়ার আঁকো, তাহলে স্ফিয়ারের মধ্যে তো কোনো মাস নেই, তাই না? সিন্স আমরা এটাকে স্পেস ধরে নিচ্ছি, ফ্রি, মানে একদম ফ্রি স্পেস, তাহলে কোনো এয়ারও নেই, তার মানে কি কোনো মাস নেই। তাহলে সেখানে আর্থেরই যা মাস আছে। কিন্তু যখন আমি ভিতরে যাচ্ছি তখন আমি যখন একটা পয়েন্ট আমি কনসিডার করছি, সেই পয়েন্টকে বেস করে যখন আমি একটা স্ফিয়ার আঁকছি, কিন্তু সেই স্ফিয়ারের তো একটা মাস আছে, তাই ওই মাসটা আমাকে কনসিডার করতে হলো। এবং মাস আমরা কীভাবে বের করবো না, আমি ডেনসিটি জানি, ভলিউম জানি, তো সেখান থেকে বের করে আমি দেখলাম যে কাটাপিটি করে আমাদের আসছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, ডি হচ্ছে ডেপথ, আর এই জি কি? জি হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সারফেসের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর জি প্রাইম হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট ডেপথ ডি। ওকে, তাহলে এই যে দুটো ডেরিভেশন বললাম, এই দুটো ডেরিভেশন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, তো আপাতত আজকের জন্য এতটাই থাক, ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে। ওকে, আমিও অনেকটা গলাটা আমার হাঁপিয়ে গেছে, যার জন্য এই শেষের দিকে কয়েকটা জায়গায় কথায় বারবার জড়িয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের। আচ্ছা, এর না আর কিছু ফ্যাক্টর আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিরও আরও 2-3টে ফ্যাক্টর আছে, যেগুলো পরীক্ষায় খুব একটা আসে না, বাট স্টিল আমি পড়িয়ে দেবো, কারণ এমসিকিউ এসিকিউ যদি আসে যাতে তোমরা আনসার করতে পারো। ওকে, তো আপাতত তোমরা আশা করি বুঝতে পেরেছো ক্লাস। ওকে, এবং নোটস প্রিপেয়ার করবে, নোটস খুব সুন্দরভাবে প্রিপেয়ার করবে। ওকে, খুব ভালোভাবে প্রিপেয়ার করবে নোটস।
তো ঠিক আছে, চলো আজকের জন্য এতটাই থাকলো। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে বলবে, কোথাও ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলে বলবে। ওকে, যে দাদা এই জায়গাটা আরও ইমপ্রুভ করা যেতে পারতো, এই জায়গাটা আমি বুঝতে পারিনি, কোথাও বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে জানাবে, অথবা কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে জানতে পারো। ওকে, 24/7, ভয়ের কোনো ব্যাপার নেই। তো বাকি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের জন্য এতটাই। টিল দেন, টাটা, বাই বাই।